হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ ভিডিও। রমজান মাসের শুরুতেই সবার মনে, মানে প্রেগনেন্সি মায়েদের মনে একটা চিন্তাধারা বড় আকারে মনের ভেতরে প্রশ্ন জাগবে। গর্ভাবস্থায় রোজা কি রাখা যাবে, এবং রোজা রাখার পরে কি বাচ্চার কোনো বড় ক্ষতি হতে পারে? তো সেই বিষয়ে আমি কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রোজা রাখা ভালো। রোজা রাখার ফলে শরীরের অনেক কিছু উন্নতি হয়, অর্থাৎ পাকস্থলীর কার্যক্ষমতা বেড়ে যায়, হজম ক্ষমতা বাড়ে। কিন্তু একটা গর্ভবতী মায়ের কি রোজা রাখা যাবে? তো রোজা রাখার ফলে কিন্তু গর্ভবতী মায়েদের সেরকম কোনো ক্ষতি হয়ে থাকে না, আবার বাচ্চারও কিন্তু কোনো ক্ষতি হয়ে থাকে না। রোজা রাখার ফলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, গর্ভবতী মায়েদের প্রতিদিনের চাহিদায়, প্রতিদিনের খাবারের তালিকায় যে সমস্ত খাবার থাকে অন্য টাইমে, অর্থাৎ রমজান মাস ছাড়া অন্য টাইমে কিন্তু গর্ভবতী মায়েদের যে পরিমাণ পুষ্টির চাহিদা মেটায় সেই সব খাদ্যসমূহ কিন্তু রোজা রাখলেও, যেমন সেহরি হোক ইফতারে হোক, এটা কিন্তু রাখতে হবে। তাতে বাচ্চার কিন্তু কোনো ক্ষতি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যেমন যেমন সারাদিনে যে পরিমাণ একটা গর্ভবতী মা জল পান করে সেই পরিমাণ কিন্তু জল পান করতে হবে, অর্থাৎ সেহরিতে যেমন সেহরি করার পরে জলপানটা বেশি পরিমাণে করতে হবে, যাতে সারাদিনের চাহিদাটা পূরণ হয়, এবং ইফতারিতেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে। এতে পুরো দিনের, অর্থাৎ সারা দিনটার যে জলের চাহিদা সেটা কিন্তু পূর্ণ হবে। আর প্রতিদিনের খাবারের তালিকার মেনু হিসাবে যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফ্যাট, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সবগুলোই কিন্তু একটা প্রেগনেন্সি মায়ের কাছে অতি গুরুত্বপূর্ণ। তো সেগুলো খেয়াল রাখতে হবে। ইফতারি আর সেহরি এই দুটোতে যেন পূর্ণতা পায়, সারাদিনে যে না খাওয়ার ঘাটতিটা যেন এই দুটো টাইমে, সে ইফতারি করার পরে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায় সেহরি পর্যন্ত। তো এই সময়ে, অর্থাৎ ইফতারি করার পরবর্তী সময়ে যতটা টাইম পাওয়া যায় সেই টাইমে কিন্তু একটা প্রেগনেন্সি মাকে যদি সে রোজা রাখে কিংবা রোজা করে, তাকে কিন্তু এই সময়ের মধ্যে তার পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণের চাহিদা মেটাতে হবে। এতে বাচ্চার কোনো সেই রকম ক্ষতি হবে না। যদি তার সারাদিনের চাহিদা পুষ্টি মেটানোর জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খেলে সেই রকম কোনো ক্ষতি হবে না রোজা রাখার ফলে। রোজা রাখার ফলে কিন্তু শরীরের অনেক কিছু বিকাশ ঘটে। এতে বাচ্চার বিকাশ ঘটে। যদি কোনো প্রেগনেন্সি মায়ের সেরকম প্রবলেম না থাকে, অর্থাৎ বমিটিং, মাথা ঘোরা, বাচ্চার কম ওজন, এই সমস্ত প্রবলেম থাকলে রোজা না রাখাই ভালো। কারণ এই সমস্ত সমস্যা থাকলে রোজা রাখলে বেশি প্রেগনেন্সি মায়ের বেশি প্রবলেম হয়ে যাবে। যেমন ভমিটিং, দিনে 2-3 বার ভমিটিং হয়ে গেলে রোজা এমনিতেই রাখা হয় না। তাছাড়াও বাচ্চার যদি কম ওজন হয়ে থাকে তাতে কিন্তু বাড়তি পুষ্টির চাহিদা বেশি হয়ে থাকার কারণে রোজা রাখতে কিছুটা প্রবলেম হয়ে যায়। একটা প্রেগনেন্সি মায়ের সবথেকে বড় নজরে থাকে তার বাচ্চা কি ঠিকমতো বেড়ে উঠছে, কিংবা তার কি কোনো প্রবলেম হচ্ছে। তার খাওয়ার ওপরে কিন্তু একটা বাচ্চা ডিপেন্ড করে। তার প্লাসেন্টার মাধ্যমে কিন্তু তার খাবার সরবরাহ করে থাকে একটা বাচ্চা। তো বাচ্চা মা খেলে কিন্তু তবে বাচ্চা খেতে। তবে 3 মান্থের পরবর্তী সময়ে বেশিরভাগ ক্ষেত্রে বমিটিংটা লক্ষ্য করা যায় না। স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মায়েদের কিন্তু সুস্থতা দেখা যায়। তো এই সময় রোজা রাখলে সেরকম কোনো প্রবলেম হবে না। যদি নিজের প্রতি আস্থা থাকে, কিংবা নিজের ওপর ভরসা থাকে যে আমি রোজা রাখতে পারবো, কিংবা আমার রোজা রাখার পরে কোনো প্রবলেম হবে না, আমি আমার সারাদিনের পুষ্টি চাহিদা আমি ইফতারিতে সেহরিতে মিটিয়ে নিতে পারবো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না রোজা রাখার ফলে। তো সে নির্দ্বিধায় রোজা রাখতে পারে।
আর এটাও মাথায় রাখতে হবে, প্রেগনেন্সি মায়েদের বেশিরভাগ কিন্তু সবুজ শাকসবজি খেতে হবে, সেটা ইফতারিতে হোক কিংবা সেহরিতে হোক, যেটাতে ফলিক অ্যাসিড, আয়রন সমস্ত কিছুর ঘাটতি মেটায়। ফলিক অ্যাসিড কিংবা আয়রন এই দুটোর যদি কোনো পরিমাণে ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। কোনো ত্রুটিসম্মত বাচ্চা জন্ম নেয় যেমন ফলিক অ্যাসিডের ফলে, তো এটা যেন না হয় সেটা মাথায় রাখতে হবে। এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে কিংবা কাজে আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করো। প্রতিটি প্রেগনেন্সি মায়েদের জন্য শুভকামনা রইল।